নমস্কার সুধী দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মা দক্ষিণা কালীর আশীর্বাদে আমার প্রতিটা দর্শকবৃন্দ, প্রতিটি ভাই বোন আশা করি ভালো থাকবেন। তো আজকে আমি বহুদিন পরে ইউটিউবে আপডেট দেওয়ার জন্য এসেছি, বা ইউটিউবে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এতদিন ভিডিও আনতে পারিনি, কিছু বাস্তু রিলেটেড কিছু সমস্যা ছিল, সেইগুলো সলভ করতে অনেকটা দেরি হয়ে যায় আমার। এবং এগুলো না করেও আমি ঠিক উঠতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমার কিছু কাছের মানুষ বা সাবস্ক্রাইবার বন্ধু যাদের বাস্তু রিলেটেড খুব সমস্যা হচ্ছিল, যে হঠাৎ করে একটা ছোটোখাটো বাস্তু কিনে ফেললেন এবং ওই বাস্তুটা কিনে গিয়ে দেখা গেল 1.5-2 মাস পরে হঠাৎ বাড়িতে সুসাইড হচ্ছে, বাড়িতে এমন কিছু কিছু সমস্যা হচ্ছে, ইলেকট্রিক ওয়্যার জ্বলে যাচ্ছে বারবার। এটা একবার হয়, দুবার হয়, মেনে নেওয়া যায়, কিন্তু বিষয়টা যখন বারবার হতে থাকে তখন একটা বাস্তু রিলেটেড গম্ভীর বিষয় ধরা পড়ে। তো এই সব জিনিসগুলো একটা সাধারণ মানুষ বা সাধারণ ফ্যামিলির মানুষের মধ্যে এই বিষয়গুলো জানা থাকে না। তো তাই আজকে একটা ছোটোখাটো বিষয় নিয়ে, বাস্তু রিলেটেড, আজকে ভিডিওটা সম্পূর্ণ বাস্তু রিলেটেড, তো ছোটোখাটো বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি। যে ধরুন আপনি একটা নতুন বাস্তু কিনবেন, ওই বাস্তুটা আপনার বাড়ি করার জন্য যোগ্য কিনা, বা আপনি একটা নতুন কারখানা দেবেন, ওই কারখানার জন্য যোগ্য কিনা। ধরুন আপনি একটা 20 লাখ টাকা খরচ করে একটা কারখানা করলেন, মিনিমাম একটা 20 লাখ টাকা খরচ করে কারখানা করলেন, দেখা গেল কারখানাটা চললো না। তো ওই জায়গায় কারখানা করার থেকে অন্য একটা জায়গায় কারখানা করলে হয়তো আপনার কারখানাটা ভালো চলতো। এই বিষয়টা আমাদের আগে জানা প্রয়োজন যে কোন বাস্তুতে কি করতে হবে। তো বাস্তু জানতে হলে প্রথমে বাস্তু রিলেটেড একটা বড় ভিডিও অবশ্যই আপনাদের কাছে আসবে পার্ট বাই পার্ট, কিন্তু আজকে একটা ছোট্ট, মানে একদম একটা ডিটেলস ছোট্ট ভিডিও, যেটা জেনারেল নলেজ বলতে পারেন বাস্তুর, সেইটুকু বিষয় আমি আজকে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসবো যে কোন কোন বাস্তু আমরা কিনবো না। অ্যাট ফার্স্ট যদি নম্বর ওয়ান বলি, তাহলে চেষ্টা করব ডেড এন্ড ফ্লট বলে একখানা বাস্তু হয়। একখানা বলতে ধরুন এমন একটা বাস্তু যেটা গলির শেষ প্রান্ত। ধরুন একটা গলি চলে গেছে এবং ওই গলির লাস্ট বাড়িটা ওইটাই, বা লাস্ট বাস্তুটা ওইটাই, বা জমির লাস্ট প্লট ওইটাই, যেটা আপনি কিনলেন, এবং ওটা থেকে ওর পরে আর কোনো জমি নেই, ওর পরে আর কোনো রাস্তা নেই, ওটাই লাস্ট, এবং ওটা থেকে ফিরতে হলে আপনাকে ওই রাস্তা ধরেই ফিরতে হবে। অর্থাৎ আপনি ওই এমন বাস্তু কিনবেন না যে বাস্তুটা জমির শেষ প্রান্ত, এটাকে বলা হয় ডেড এন্ড প্লট। আমি অবশ্য চেষ্টা করব স্ক্রিনে কিছু ছবি দিয়ে দেওয়ার, অবশ্যই এটা ট্রাই করব আমি কিছুটা সম্ভব। তো এই ডেড অ্যান্ড প্লট কেনার চেষ্টা করবেন না, যতই কম দাম হোক আর যতই যাই হোক। এই সমস্ত প্লট থেকে আমরা কখনো কোনো লাভ পাই না। এই প্লট অ্যাকচুয়ালি যে বাস্তু নিচ্ছেন বা বাস্তু কর্তা, অর্থাৎ ধরুন আপনি নিলেন, আপনার এই বাস্তু আপনাকে কোনোদিন লাভ দেবে না, বরং ক্ষতিই দিয়ে যাবে আপনাকে। নেক্সট যদি বলি, ফোর সাইড রোড, অর্থাৎ আমাদের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারটি দিক, এই চার দিকে চারখানা রাস্তা, অর্থাৎ বাস্তুটা এমন একটা জায়গায় যে চারদিকে চারটে রাস্তা গিয়ে আমাদের বাস্তুটাকে ঘিরে রেখেছে। ধরুন এমন একটা জায়গা থাকে না, হাইওয়ের একখানা টার্নিং পয়েন্ট, যেটা চারদিকে চারটে রাস্তা চলে গেছে, ওই মাঝখান দিয়ে সমস্ত গাড়িগুলো ঘুরছে। তো ওই রকম একটা বাস্তু যেটার চারদিকে চারটা রাস্তা রয়েছে, এবার ওই বাস্তুও কেনা উচিত নয়, কারণ এমন বাস্তু কখনো বাড়ি করার জন্য উপযুক্ত নয়। যদি আমরা ধরি যে কেন নয়, বাস্তুগত বা বাস্তুশাস্ত্র অনুযায়ী কারণগুলোতে আমি পরে আসছি। অ্যাট ফার্স্ট যদি আমরা বলি, আপনি এমন একটা জায়গায় বাড়ি করলেন যেখানে চার দিক দিয়ে চারটে রাস্তা যাচ্ছে এবং 24 ঘন্টা গাড়ি চলাচল হচ্ছে, তো এই বাস্তুতে কি কখনো আপনি মানসিক শান্তি ফিল পাবেন? নিশ্চয়ই পাবেন না। তো এই না মানসিক শান্তি পাবেন, না শারীরিক শান্তি পাবেন, তো এমন বাস্তু না কেনাই ভালো। দ্বিতীয় যেটা, এটাই থাকলো। এবং তৃতীয়, এমন বাস্তু অর্থাৎ যার চারটি দিক সমান নয়, চারটি কোণ সমান নয়, অর্থাৎ আপনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যে দিক, সেই দিকের বাহুগুলো সমান নয়। অর্থাৎ ধরুন আমাদের বাস্তু থাকে আয়তকার, বর্গাকার, রম্বস আকৃতি, বা চারটে দিক এবং চারটে কোণ, এটা আপাতত মিনিমাম হওয়া উচিত, যে এই জিনিসটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, এমন বাস্তু হওয়াটা প্রয়োজন। তো প্রথম দেখা গেল যে আপনার বাস্তুটার চারটে দিক নেই, চারটে কোণ নেই, বাস্তুটা একদম সম্পূর্ণ আঁকা বাঁকা, বা চারটের জায়গায় অনেক সময় বাস্তু হয় ষড়ভুজ আকৃতি, তো সেগুলোও মেনে নেওয়া যায়। কিন্তু হঠাৎভাবে দেখা গেল যে আপনার বাস্তুটা চারটে দিকই সমান নেই, চারটে কোণও সমান নেই, তো এমন বাস্তুটাও না কেনা উচিত। তো এই
আপনার অসম আকৃতির বাস্তুকে আমরা কোনোভাবে লেবেল করতে পারি, সেটা বাস্তুশাস্ত্র অনুযায়ী। তবে এই বাস্তু কিনে আপনার জায়গাটা খুবই নষ্ট হয়। কিভাবে নষ্ট হয় এবং কিভাবে অসম আকৃতির বাস্তুকে আমরা লেবেল করতে পারি, এটা অবশ্যই আমি পরের ভিডিওতে আপনাদের জানাবো। এটা যদি কারোর রিকোয়ারমেন্ট থাকে যে অসম আকৃতির বাস্তু, এটাতে এখনও বাড়ি হয়নি, কারখানা হয়নি, এটাকে আমরা কিভাবে লেবেল করব, তো সেটা আমি অবশ্যই আপনাদের কাছে জানাবো। তো আপাতত এটুকু জেনে রাখুন যে অসম আকৃতির বাস্তুটাও না কেনা থেকেই দূরে থাকুন। এবং 4 নম্বর যেটা আসছি, বিভিন্ন আকৃতির শেপ, টি শেপ, ইংরেজি অ্যালফাবেট টি এর মতো আকৃতি বাস্তু, এল শেপ, এল এর মতো আকৃতির বাস্তু, এইচ শেপ, এইচ শেপ আকৃতির বাস্তু, ও শেপ, ও শেপের আকৃতির বাস্তু, এমন বাস্তু না কেনাই উচিত। তবে এই বাস্তুগুলো কিন্তু কিছু পরিমাণ কাটছাট করে বা কিছু রেমেডি করে এই বাস্তুগুলোতে বাস করা যায় আপাতত। কিন্তু প্রথমে যে দুটো বাস্তু বলেছি, এক ডেড এন্ড ফ্লট আর 4 সাইড রোড, এই দুটো বাস্তু কেনা থেকে বিরত থাকুন, কারণ যিনি বিক্রি করছেন তিনি অনেক ঝামেলার মধ্যে থেকেই বিক্রি করছেন এই বাস্তুগুলো। তো তাই এই সমস্ত বাস্তু কেনা থেকে সম্পূর্ণভাবে দূরে থাকুন। কিন্তু এই যে আঁকাবাঁকা জমি বা টি শেপ, এল শেপ, এইচ শেপ, ও শেপ, এই আকৃতির যে বাস্তুগুলো, এইগুলো আমরা মোটামুটি সংশোধন করতে পারি। আর এরপরে যে বিষয়টা আমি আসব, যে আপনি ধরুন একটা জমি পেয়ে গেলেন চতুর্ভুজ বা আয়তকার আকৃতির। এবার ওই জমিটা যে আপনার যোগ্য কিনা, বা অ্যাকচুয়ালি জমি তো সবার যোগ্য হয় না। আমাদের শাস্ত্র অনুযায়ী আছে যে ধূসর মাটি বা ধূসর কালারের যে মাটি হয়, সেই মাটির জমিটা বৈশ্য জাতির মানুষের। আবার কালো মাটির কালো মাটির যে জমিটা হয় সেটা শূদ্র জাতির মানুষের। আবার শুভ্র আকৃতি, শুভ্র বর্ণ অর্থাৎ সাদা রঙের মাটির জমিটা হচ্ছে আপনার, যেটা চন্দন, সাদা চন্দন যেমন কালার হয়, সেই চন্দনের জমির মাটির জমিটা হচ্ছে আপনার ব্রাহ্মণ জাতি, এবং রক্তবর্ণের মাটিটা হচ্ছে ক্ষত্রিয় জাতি। এবার এখন বর্তমান দিনে যে জমির ক্রাইসিস, সেই জায়গায় আপনি এই সমস্ত আকৃতি, আকার বা কি বলে মাটির কালার দেখে তো আর আপনি বাস্তু কিনতে পারবেন না। আপনি এখন প্রচুর মানুষ রয়েছে যারা ফ্ল্যাট কিনছে। তো এইভাবে দেখতে গেলে, তো ধরুন তবুও আপনি একটা কারখানা করতে যাচ্ছেন, তো আপনি একটা বর্গাকার জমি পেয়ে গেছেন বা আয়তাকার জমি, আপনার জমিটা পারফেক্ট মনে হয়েছে। তো এবার এই জমিতে আপনি একটা কারখানা দিবেন। তো তার আগে আপনি বাস্তুটা কেনার আগে বা কারখানাটা দেওয়ার আগে দেখে নেবেন যে এই জমিটা আপনাকে বেনিফিট দেবে কি দেবে না। তো আমি আজকে আপাতত দুটো প্রসেস আপনাদের সামনে বলবো, এটা আপনি নিজে করতে পারবেন, একদম সিম্পল প্রসেস। এটা কোনো তন্ত্র সাধকের প্রয়োজন নেই, এটা কোনো ব্রাহ্মণের প্রয়োজন নেই, বা এটা কোনো বাস্তুশাস্ত্রকারেরও প্রয়োজন নেই। তো আপনি আপাতত দুটো প্রসেস আমি আপনাদের কাছে বলি। সেটা হচ্ছে, প্রথমে আপনি যে কর্তা বা যিনি ওনার, তার এক হাত, অর্থাৎ সাধারণ মানুষের একটা হাত থেকে 18 ইঞ্চি, তবুও কারোর 17 ইঞ্চি হয়, কারোর 20 ইঞ্চি হাতও আমার কাছে দেখেছি আমি অনেকজনের কাছে। তো আপাতত এক হাত গভীরতা, এক হাত লম্বা এবং এক হাত চওড়া, অর্থাৎ একখানা গর্ত খুঁড়বেন, এইরকম দুখানা গর্ত, অর্থাৎ এক হাত লম্বা, এক হাত চওড়া এবং এক হাত গভীরতার দুটো গর্ত আপনারা খুঁড়বেন ওই জমিতে। কোথায় খুঁড়বেন, এটা প্রথমত বিষয় হচ্ছে, মানুষের অনেকে কমেন্ট করবেন যে কোথায় খুঁড়বো গর্তটা। তো প্রথমত বিষয় হচ্ছে, চেষ্টা করবেন একদম মাঝখানে খোঁড়ার, অর্থাৎ না উত্তরে, না দক্ষিণে, না পূর্বে, না পশ্চিমে, বাস্তুর নাভিতে। অর্থাৎ আপনি একটা অ্যাকচুয়ালি একবারে আপনাকে 100% প্রপার মেজারমেন্ট নিতে হবে না। আপনি একটা মনোমতো করলেন যে এইখানটা আমার এই জমির মিডল পয়েন্ট হতে পারে, তো ওই পয়েন্টে গিয়ে আপনি দুটো গর্ত খুঁড়বেন। তো প্রথমটাতে কি করবেন, আপনি 1 নম্বর 2 নম্বর গর্ত খুঁড়লেন। এবার একটা গর্তে আপনি জল ভরে দেবেন, জাস্ট জল ভরে দেবেন। এবার আপনি প্রথমে জল দিলে তো থাকবে না, তো আপনি আপাতত যতক্ষণ না ভরছে আপনি ততক্ষণ ভরে দেবেন। এবার ভরে দেওয়ার পরে আপনি 100 পা, আপনি গুনে গুনে 100 পা দ্রুত পদে ঈশান কোণে গমন করবেন। এটা সম্পূর্ণ কিন্তু বাস্তুশাস্ত্রে উল্লিখিত রয়েছে। আমি চাইলে শাস্ত্রের একটা পৃষ্ঠা আপনাদের তুলে দেবো, কেউ ভুলভাল কমেন্ট করবেন না। এবং যারা বিশ্বাস রাখেন এই বিষয়গুলো নিয়ে, তারাই ভিডিওগুলো দেখুন। আমি চেষ্টা করি, কারণ অপাত্রে দান কুপাত্রে দান, আমি এই জিনিসটা একদমই পছন্দ করি না। আর যারা এই বিষয়গুলো নিয়ে মানে খারাপ মন্তব্য করেন, ওই অনেকে কমেন্ট করেন, তো তাদের থেকে আমি বলবো তারা এই ভিডিও থেকে দূরে থাকুন, প্রথমত কথা। তো কী করবেন, 100 পদ
গমন করবেন ঈশান কোণের দিকে। এবার 100 পদ গমন করে দ্রুত পদে আপনি ফিরে আসবেন। এবার ফিরে আসার সময় আপনাকে আর 100 পদ গমন করতে হবে না, আপনি দৌড়েই ফিরে আসবেন। ফিরে এসে দেখবেন অ্যাট ফার্স্ট যদি আপনার জল 100% ভরা থাকে, প্রথমত যদি জল আপনার 100% ভরা থাকে জমিটি একদম পারফেক্ট। যদি 50% কমে থাকে তাহলে মধ্যম, এবং যদি 25%-এর কাছাকাছি জলটা চলে গিয়ে থাকে তাহলে জমিটা না কেনাই ভালো। তবে এগুলো কিন্তু প্রত্যেকটাই রেমিডি দ্বারা ক্লিয়ার করা যায়। শুধুমাত্র ওই বলেছিলাম ওই দুটো শেপের বাস্তু ছাড়া প্রত্যেকটা বাস্তুর যে কোনো সমস্যার রেমিডি দ্বারা ক্লিয়ার করা যায়, এবং সেগুলো আমরা প্রত্যেকটা করে থাকি। এক, আপনি এরকম করলেন, জল ভরে দেখলেন যে কি পরিস্থিতি দাঁড়ালো। দ্বিতীয় যেটা করবেন, আরেকখানা যে গর্ত, সেই গর্তে কি করবেন, যে মাটিটা আপনি বের করেছেন, মাটিটা খুঁড়েছেন এবং মাটি খুঁড়ে যে মাটিটা বেরিয়েছে ওই মাটিটা পুনরায় ভরে দেবেন। যদি মাটি বেঁচে যায় তাহলে জমিটা উত্তম, যদি সেম সেম হয়ে যায় তাহলে মিডল, আর যদি মাটি শর্ট পড়ে যায় তাহলে জমিটা নিম্নগোত্রীয়। তবে কি এইটুকু কথা এখানে প্রত্যেকবারই আমি বলে থাকি যে এইগুলো প্রত্যেকটাই রেমেডি দ্বারা ক্লিয়ার কাট করা হয়ে থাকে। তাই কোনো দুশ্চিন্তা করবেন না যে এই জমিটা আমার ক্লিয়ার হবে না বা আমি সমস্যায় ভুগব। তো হয়ে গেল আপনার জমি সিলেকশন, আপনার জমি পারফেক্টলি আপনি পেয়েও গেলেন। এবার আপনি একটা বাড়ি করে ফেললেন। অ্যাট ফার্স্ট আমি আজকে একদম জেনারেল কথাগুলো বলছি, এটার মধ্যে কোনো গভীরতায় যাচ্ছি না, গভীরভাবে প্রত্যেকটা বিষয় ডিসকাশন হবে। তো আজকে আমি সম্পূর্ণ একটা বেসিক লেভেলের কথাগুলো আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য বলছি। যে একটা বাস্তু কিনলেন, বাড়ি করলেন। এবার অ্যাট ফার্স্ট আপনি একটা বাড়ি করলেন, বাড়িটা তো করলেন। এবার বাড়ি করে দেখা গেল আমাদের বাড়ির কোন দিক, কোন গ্রহ, সেটাও আমাদের জানা প্রয়োজন। এবার আমি একটা বাড়ি করে ফেললাম, আমি কোন দিকে দরজা রাখবো, কোন দিকে জানালা রাখবো, একটা বাড়ি কতভাবে আমাদের সমস্যা দিতে পারে বা একটা বাড়ি থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি, সেই আইডিয়াটা আজকে ফ্ল্যাটবাসী, যারা ফ্ল্যাটে থাকছি বা যারা একটা মডার্ন হাউসে থাকছি তাদের মধ্যে নেই। আপনি ধরুন দেখা গেল আপনার বাড়ির ঈশান কোণে রয়েছে লিফট, আপনি যে এমন একটা ফ্ল্যাটে থাকেন ঈশান কোণে লিফট, এইখানে বলবো সম্পূর্ণ বাড়ির মধ্যে যারা আছে, যারা গ্রাউন্ড ফ্লোরে থাকছে, তারা এই সমস্যা থেকে, ঈশান কোণের লিফট বিশাল সমস্যা দেবে আপনার বাড়িতে, এই সমস্যা থেকে তারা অনেকখানি রেহাই পাবে। কিন্তু যারা টপ ফ্লোরে আছে তারা এই পুরোটা ঝামেলার পুরোটা নিজেদের মাথায় রাখবে। তাই এই সব জিনিসগুলো কিন্তু খুব মাথায় রাখা প্রয়োজন বাড়ির। ধরুন বাস্তুর দক্ষিণ দিক, বাস্তুর দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের স্থান। এবার এমন স্থানে যদি কোনো দোষ থাকে, ধরুন আপনি একটা বাস্তুর দক্ষিণ দিক, আপনার একটা বাড়ি রয়েছে, দক্ষিণ দিকে একটা কুয়ো রয়েছে, দক্ষিণ দিকে একটা পুকুর রয়েছে, দক্ষিণ দিকে আপনি সেপটিক ট্যাঙ্ক করে রেখেছেন, এই সমস্ত যদি থাকে তাহলে বাস্তু ঠিক করা বা বাস্তু দোষ কাটানো আবশ্যক। এমন দোষ বাস্তুতে থাকলে তাহলে অর্থ উন্নতিতে আপনার বাধা সৃষ্টি হবেই, ধন ধান্য এবং প্রসন্নতায় বাধা পরিষ্কার। প্রথম কথা, আপনার দক্ষিণ দিকে কুয়ো, সেপটিক ট্যাঙ্ক বা পুকুর, জলাশয়, এমন কোনো জিনিস যেটা গর্ত, তাহলে আপনার ধন ধান্য এবং এতে সমস্যা হবেই। দ্বিতীয় বিষয় যেটা, বাস্তু নৈঋত কোণ। নৈঋত কোণ কোনটা আমাদের এখন বিষয় অনেকে প্রশ্ন করবেন, নৈঋত কোণ কোনটা? নৈঋত কোণ হচ্ছে দক্ষিণ পশ্চিম, দক্ষিণ পশ্চিম কোণকে বলা হয় নৈঋত কোণ। তো এই নৈঋত কোণে যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে, নৈঋত কোণে আপনি দেখলেন আপনার ফ্ল্যাটে নৈঋত কোণে একটা জলের ট্যাপ রয়েছে, নৈঋত কোণে কোনোভাবে বাথরুম থেকে আছে, নৈঋত কোণে কোনোভাবে কুয়ো রয়েছে, নৈঋত কোণে সেপটিক ট্যাঙ্ক রয়েছে, নৈঋত কোণ রাহু। এই নৈঋত কোণে যদি ডিস্টার্ব থাকে বা আপনি আবর্জনা ফেলছেন, আপনি ডাস্টবিন রেখেছেন নৈঋত কোণে, আপনি এঁটো কাটা ফেলছেন, রান্নাঘর রয়েছে নৈঋত কোণে, আপনার বাড়িতে বৈদ্যুতিক যন্ত্রপাতি খারাপ হবেই, আপনার বাড়িতে সবাই হঠাৎ হঠাৎ অসুস্থ হবেই, আপনার বাড়িতে সুইসাইডাল টেন্ডেন্সি থাকবেই নৈঋত কোণ ডিস্টার্ব হলে। আপনি দেখবেন নৈঋত কোণ ডিস্টার্ব হঠাৎ হঠাৎ করে আপনার বাথরুমের লকটা ভেঙে যাচ্ছে। আরও এই জিনিসটা তখন আপনি বেশি করে পাবেন যদি গৃহকর্তার রাহুর দশা চলে, রাহুর অন্তর্দশা চলে, রাহুর বিংশোত্তরীয় দশা চলে, রাহুর সূক্ষ্ম দশা চলে, বা দেখা গেল রাহু কোনোভাবে আপনার ওপর পীড়িত, আপনার চার্টে পীড়িত, দেখবেন আপনার ইলেকট্রিক জিনিস জ্বলে জ্বলে যাচ্ছে বারবার, একদম ইলেকট্রিক জিনিস কোনোভাবেই আপনি রাখতে পারছেন না। বা আপনি এমনও দেখবেন আপনার বাথরুমের লক ভেঙে যাচ্ছে, আপনার জলের কল খারাপ হয়ে যাচ্ছে, এই সমস্ত জিনিস। তো আপনার বাড়িতে হঠাৎ হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়ছে। তো রাহু বা এবং নৈঋত কোণ এই দুটো
নৈঋত্যকোণ পীড়িত থাকলে রাহু পীড়িত হবে, এবং রাহু পীড়িত হলে আপনার জীবনে এই ডিস্টার্বগুলো আসবে। তো এটা আজকে আমি দুটো কোণ বললাম, আর বাকি মোটামুটি 4টে দিক এবং বাকি কোণগুলো অবশ্যই আগামী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আজকে আমি একটা সাধারণ এক মিনিট আজকে আমি একটা সাধারণ প্রেডিকশান বা সাধারণ জেনারেল নলেজ দিলাম। আজকে কোনো প্রেডিকশান নয়, এটা আজকে জাস্ট একটা নলেজ শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আশা করি এটা আপনাদের খুব একটা খারাপ লাগেনি বা খারাপ লাগার উচিতও নয়, কারণ মোটামুটি একটা তথ্যবহুল ভিডিও এটা। তো আপাতত এই পর্যন্তই। এছাড়া আমি খুব শীঘ্রই আসছি আপনাদের কাছের শহর এগরাতে এবং তমলুকে, মা বর্গভীমা মন্দিরের খুব কাছাকাছিই থাকবো। তো সপ্তাহে একদিন করে, এখন ডেটটা ফাইনাল করা হয়নি, তো হলে আপনাদের অবশ্যই জানাবো। তো আপাতত এই পর্যন্তই। এছাড়া জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্র বিষয়ক যে কোনো প্রকার সমস্যার সমাধানে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। শর্ট কর্মের জন্য দয়া করে কেউ খুব একটা আমাদের ডিস্টার্ব করবেন না, কারণ আমরা মা দক্ষিণাকালী সাধনা করে থাকি। আমরা খুব একটা ওই বশীকরণ, উচ্চাটন, মারণ, মোহন এগুলো করে থাকি না, তাই দয়া করে কেউ ডিস্টার্ব করবে না ওই বিষয়গুলো নিয়ে। তাই বশীকরণ এবং শান্তিকর্ম এটা খুব কম করে থাকি। যদি আপনার খুব প্রয়োজন হয়ে থাকে, ধরুন আপনার স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় পার্সন বা থার্ড পার্সন একটা ঢুকে পড়েছে, তার থেকে আপনার স্বামী বা স্ত্রীকে কাটানো এবং আপনার সঙ্গে আপনার স্বামী স্ত্রীর মধ্যে শান্তিকর্ম এবং বশীকরণ, এটা আমি করতে পারি। কিন্তু আপনি থার্ড পার্সন হয়ে কারোর স্বামী স্ত্রীর মধ্যে ঢুকবেন বলে আপনি আমাকে কল করবেন যে দাদা আমাকে বশীকরণটা করে দিন, বা আপনি ওদের বিচ্ছেদ করিয়ে আমাকে ওর মধ্যে ঢুকিয়ে দিন, এটা আই এম সো সরি, কারণ আমি এই সমস্ত পাপ কাজগুলো করি না। এটা মায়ের আশীর্বাদ হোক বা আমার গুরুদেবের আশীর্বাদ হোক, তো যাই হোক, আমি এই কাজগুলো করি না। তাই দয়া করে ওই রকম কাজে কোনো কেউ রিকোয়েস্ট করবেন না। আর যদি আপনার কাজ প্রপার বা সঠিক মনে হয়, আমি অবশ্যই কাজ করে থাকি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তার আগে আমি কাজ করার আগে আমি আপনাদের কুষ্টিগুলো দেখব। কুষ্টি দেখে যদি মনে হয় যে হ্যাঁ আপনি সত্যি কথা বলছেন বা আপনার কাজ করা যেতে পারে, তাহলে আমি অবশ্যই করি। আর জ্যোতিষ বিষয়ক যদি কোনো প্রকার কোনো হেল্পের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। অনলাইন কনসালটেন্সি চলে আমাদের সব সময়ের জন্যই। সন্ধ্যে 7টা থেকে বা বিকাল 4টা থেকে শুরু হয় অনলাইন কনসালটেন্সি, এটা চলে রাত্রি 9টা পর্যন্ত প্রত্যেক দিন। তো আপনারা যদি কোনো দিন কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অবশ্যই অভিজ্ঞ মানুষের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাকে অবশ্যই সঠিক পথ প্রদর্শন করার চেষ্টা করব বা করব। অ্যাকচুয়ালি জ্যোতিষ মানে পয়সা নিয়ে নিলাম, পাথর দিয়ে দিলাম, সেটা ফ্যাক্টর করে না। আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ গুড কনসালটেন্সি বা অ্যাজ এ গুড মোটিভেটর এইভাবেই আমরা কাজ করি। তো জ্যোতিষ, বাস্তু এবং তন্ত্র বিষয়ে যদি কোনো প্রয়োজন হয়ে থাকে, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং বাস্তু রিলেটেড যে কোনো সমস্যা, যে কোনো এনি আদার প্রবলেম, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের সলিউশন দেব। তো চলি আজ এই পর্যন্তই। মা দক্ষিণাকালীর চরণে প্রণাম জানাই এবং গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই করি। যদি আমার কোনো দর্শক বন্ধু সমস্যার মধ্যে থাকেন, অবশ্যই আমাদের প্রত্যহ পুজো হয়। তো আমাকে আপনার নাম, গোত্র, ঠিকানাটা লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই মায়ের চরণে আপনার নামে পুষ্প প্রদান করব। তো আজকে এই পর্যন্তই। জয় মা। সবাই ভালো।